বন্ধ্যাত্ব চিকিৎসায় ক্রেডেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কলকাতার বুকে তো বটেই এবং গোটা দেশের বুকেও। কিন্তু এই ক্রেডেল সংস্থা কিভাবে এলো জানবো ক্রেডেলের ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক এস.এম. রহমানের কাছ থেকে। ডাক্তারবাবু, ক্রেডেল কেন সৃষ্টি হলো ক্রেডেলে, বা পথ চলা কীভাবে শুরু হলো? না, এই প্রসঙ্গে যেটা বলবো যে বন্ধ্যাত্বের যে চিকিৎসা অর্থাৎ ইনফার্টিলিটি সলিউশনস বা তার সমাধান, এটা কিন্তু মেডিকেল সায়েন্সে দেখতে গেলে 40 বছর রাফলি আমি আগে থেকে বলবো। একটু পিছিয়ে যদি যাই, আমরা একটা সোশ্যাল পার্সপেক্টিভে দেখি, ঠিকঠাকভাবে এটা নিয়ে যে উৎসাহ এটা চালু হওয়া রিপ্রোডাক্টিভ সায়েন্টিস্ট বা গাইনোকোলজিস্টরা বেশি করে ইনভলভ থেকেছেন এটার মধ্যে। কারণ ফিমেল পেশেন্টরা আমাদের কাছেই বেশি এসছেন, বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেহেতু গাইনোকোলজিস্টের সাবজেক্ট, এটার চর্চা বা উৎসাহ দেখতে গেলে প্রায় 100 বছর ধরেই চলছে। কিন্তু এই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ টেস্ট টিউব বেবি যেটাকে বলে, হিউম্যান বডির বাইরে হিউম্যান লাইফ স্টার্ট করা যায় কিনা বা হিউম্যান এমব্রায়ো তৈরি করা যায় কিনা, সেই ভাবনা মানুষের মাথায় অনেক দিন থেকেই এসছে। কিন্তু প্রথম দিকে যত প্রচেষ্টা কোনোটাই তেমন সফল হয়। সাফল্য প্রথম ঠিকঠাক গেল 1978 সালে, যখন ইংল্যান্ডের দুজন চিকিৎসা বিজ্ঞানী এবং সাথে আমাদের ভারতবর্ষ থেকে ডক্টর সুভাষ মুখার্জি প্রথম সফলভাবে টেস্ট টিউব বেবি করে। মানে এখানে আমি বরং বলবো যে সুভাষ মুখার্জির যে মেথড কলকাতাতে বসে উনি করেছিলেন, তার অনেকগুলো ইউনিকনেস ছিল। দুর্ভাগ্যের বিষয়ে উনি কোনো স্বীকৃতি সেই সময় পাননি, পেলেন অনেক পরে। কিন্তু ইউকেতে যারা করেছিলেন তারা দুজন অবশ্যই তার স্বীকৃতি পেয়েছেন, তারা নোবেল পেয়েছেন। এটার পরে আমরা বুঝতে শুরু করলাম বা চিকিৎসা জগৎ বুঝতে শুরু করলো যে এইভাবে সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু নেক্সট 5 ইয়ার্স বলো, 78 থেকে 83 অবধিও খুব বেশি ব্রেক থ্রু বা কিছু তেমন আসেনি। তারপর 80-র দশক থেকে আস্তে আস্তে কিন্তু এই সায়েন্সটা এগোতে শুরু করলো। প্রথম দিকে যদি তাকান যে এর যে সাফল্যের হার তেমন কিছু বেশি ছিল না, কিন্তু উল্টো দিক থেকে আবার ভেবে দেখলে যদি আমি বলি যে ধরুন সাফল্যের হার 20% ছিল, তার মানে পজিটিভ সাইডটা ভেবে দেখুন যে টেস্ট টিউব বেবি করা হচ্ছিল এমন দম্পতিতে যাদের আর কোনোভাবেই বাবা মা হওয়া সম্ভব ছিল না। অর্থাৎ আমরা শূন্য থেকে শুরু করছিলাম। তো শূন্য থেকে শুরু করে যদি দুটোও পাওয়া যায়, দ্যাট ওয়াজ আ পজিটিভ সাইন। এইভাবেই সায়েন্স এগোচ্ছিল। যখন আবার 90-এর দশকে এলো, দেখা গেল আরও কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস হলো। এই ব্যাপারটা নিয়ে আমাদের চিকিৎসা জগতের বা রিপ্রোডাক্টিভ সায়েন্টিস্ট যারা, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের আরও জোরদার হচ্ছিল। তারপরে যখন লাস্ট 20 বছর 2000-এর পরে নতুন মিলেনিয়ামে আমরা ঢুকলাম, তখন অনেক নতুন ড্রাগ যেমন গোনাডোট্রফিনের মধ্যে অ্যান্টাগনিস্ট ইনজেকশন বা আইভিএফের ক্ষেত্রে যে এমব্রায়ো কালচার, তার যে টেকনিক বা তার যে ইনকিউবেটর, সেগুলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সেসও প্রচুর হচ্ছিল। এবং সেখান থেকে দেখা গেল যে সাফল্যের হার আস্তে আস্তে বাড়ছে। আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখা যায় যে এই ধরনের চিকিৎসা সাফল্যের হার প্রায় 50%-এর ওপরে থাকে। এটা ভ্যারি করতে থাকে, এটা পেশেন্ট টু পেশেন্ট পার্সপেক্টিভ, কোন জায়গা থেকে আসে পেশেন্ট ভ্যারি করবে। কিন্তু আমরা অন অ্যান অ্যাভারেজ দেখেছি 50%-এর ওপরে সাকসেস রেট রাখা যায়। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার কাছে যতজন চিকিৎসার জন্য আসছে, আমি শূন্য থেকে শুরু করছি, কিন্তু একটা বড় অংশ লোকের মুখে আমরা হাসি ফোটাতে পারছি। আমি আবারও বলবো যে বিজ্ঞান যখন কোনো, এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেন পেশেন্টরা, বাট একটা কথাই বলবো যে বিজ্ঞান যখন এগোতে থাকে তখন কখনোই একদম 100% সাফল্য বা পুরো জিনিসটা সিস্টেমটা প্রথম থেকে পারফেক্ট হয়ে গেল, এটা হবে না। এটা এভাবেই ইভলিউশন হয় যে কোনো সায়েন্টিফিক ইনভেনশন। এবার যখন আমরা এই কাজগুলো করি, ফলে লাস্টের যদি 10, 15 বা 20 বছর দেখি, আরও একটা জিনিস হচ্ছিল আমাদের কাছে, যে আমরা দেখছিলাম আমাদের যে ওপিডিগুলোতে, সে সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানে এমন পেশেন্টদের নাম্বার কিন্তু বাড়ছিল আস্তে আস্তে যাদের এই সমস্যাটা আছে। সেটার ফ্যাক্টর একটা যেটা আমরা আলোচনা করছিলাম কিছু আগে, স্ট্রেস হতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে। কিন্তু এই সমস্যাটা বাড়ছিল, মানে আমাদের কাছে পেশেন্ট আসছিল তাদের কোয়ারিজ নিয়ে, তাদের সমস্যা নিয়ে। তো তখন এই সাবজেক্টগুলো আমি তার আগে যখন এইমস নিউ দিল্লিতে ছিলাম, তখন অবশ্যই ওখানে ইনস্টিটিউট, দ্যাটস এন গভর্নমেন্ট ইনস্টিটিউট, যেখানে একদমই সবগুলো ইনফার্টিলিটির সমাধান, অর্থাৎ শুধু টেস্ট টিউব বেবি নয়, কারোর যদি ল্যাপারোস্কোপিক সার্জারি লাগে, কারোর আইইউআই লাগে, কারোর শুধু ওষুধ দিয়ে চিকিৎসা চলে, এই সমস্তগুলোই সম্ভব ছিল। সো কলকাতায় ফেরার পরে আমার যেটা মনে হলো যে অবশ্যই এর একটা ডিম্যান্ড বা পেশেন্ট আছেই। তো
একটা ইনস্টিটিউট তৈরি করলে যেটা সুবিধা হয় যে এক ছাদের তলায় পেশেন্ট এসে তার সমাধান পেতে পারে। পেশেন্টদের প্রচুর মানে যেটা আমরা দেখেছি যে পেশেন্টদের প্রচুর কোয়ারি থাকে, তারা অনেক জায়গায় উত্তরগুলো ঠিকমতো পান না। এবং আরও একটা ব্যাপার থেকেছে যে গভর্নমেন্ট হেলথ সিস্টেমে, বিশেষত পশ্চিমবঙ্গে তো আছে এবং অন্য অনেক রাজ্যেও দেখেছি যে গভর্নমেন্ট হেলথ সিস্টেমে বা গভর্নমেন্ট হসপিটালসগুলো বা মেডিকেল কলেজেসগুলোতেও অনেক সময় সেরকম ডেডিকেটেড ডিপার্টমেন্ট নেই। পরে পেশেন্টরা বুঝতে পারে না যে তার কার কাছে যাওয়া উচিত, কার থেকে জিজ্ঞেস করা উচিত। সো মানে ওভার দ্য টাইম আমাদের যেটা মনে হচ্ছিল যে এইরকম ইনস্টিটিউট দরকার, শুধু আমি না, আরও অনেকেই এটা মনে করেছেন এবং তারা তৈরিও করেছেন, যে যেখানে পেশেন্ট এসে অ্যাটলিস্ট তার কোয়ারিটা নিয়ে আসুক, আমরা আমাদের যে সমাধানগুলো আছে সেগুলো তাদের জানাই, যেটাকে আমরা কাউন্সেলিং বলি, অর্থাৎ আমরা আমাদের সমাধানগুলোকে জানাই। তারা জানুন যে তার সমস্যাটা কোথায় হচ্ছে, তার কতটা সমাধান বিজ্ঞান করতে পারে। আমি যেটা বলেছি যে বেশ কিছু ক্ষেত্রে সাফল্য 80-90%ও যেতে পারে, আবার কোনো ক্ষেত্রে এটা 10-20% হতে পারে। আমাদের কাজ হচ্ছে পেশেন্টদেরকে সেটা অ্যাওয়ার করা, সেটাকে আমরা কাউন্সেলিং বলি। সেটা কিন্তু আমরা সব পেশেন্টই করে থাকি। তারা যখন দেখাচ্ছেন, প্রথমে আমাদেরকে আসছেন, তখন আমরা বলে দিই যে কী কী সমাধান সম্ভব, তার কোনটাতে কত % সম্ভব, কতটা দূর অবধি বিজ্ঞান যেতে পেরেছে। এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য থেকেছে। হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু যেখানে আমি এখানে এই আলোচনার মধ্যে টাচ করব, সেটা হচ্ছে খরচার ব্যাপার, এক্সপেন্সেসের ব্যাপার। কারণ এই যে বন্ধ্যাত্বের চিকিৎসা, সেখানে আমি বলবো যে এক্সপেন্সেস বা খরচার ব্যাপারটার মধ্যে সবচেয়ে বেশি খরচা হয় কিন্তু টেস্ট টিউব বেবি বা আইভিএফ ট্রিটমেন্টে। সব চিকিৎসায় কিন্তু হয় না, এমন অনেক চিকিৎসা আছে যেগুলো কিন্তু অত এক্সপেন্সিভ নয়, এবং সব পেশেন্টেই যে টেস্ট টিউব বেবি লাগবে তাও কিন্তু নয়। সব পেশেন্টেই যে টেস্ট টিউব বেবি লাগবে তাও কিন্তু নয়, এটা অনেকেরই আমি জানি এই ভুল ধারণা বা মিসকনসেপশন আছে। আমি আবারও বলবো যে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে 4 রকমের চিকিৎসা হয়: ওভুলেশন ইন্ডাকশন, আইইউআই, ল্যাপারোস্কোপি বা আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবি। এবং এই পুরো জিনিসটাকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্য ক্রেডেলকে স্টার্ট করা, এবং সেখানে আমরা চেষ্টা করেছি যে যতটা অ্যাফোর্ডেবল প্রাইসে হয় সেটা করার। কারণ প্রাইভেট সেটআপে সেটাকে রান করা, সেটা একটা ইস্যু আমাদের কাছে দাঁড়ায়, মানে তার কস্ট অ্যানালিসিস বা সেই ইস্যুগুলো দাঁড়ায়। সেখান থেকে আমরা চেষ্টা করেছি যেটা যতটা বেশি পেশেন্ট ফ্রেন্ডলি হতে পারে। তবে হ্যাঁ, আইভিএফের ব্যাপারটা বেশি খরচা সাপেক্ষ লাগার একটা কারণ আছে, সেটা হচ্ছে আইভিএফ চিকিৎসার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপস বা পার্ট আছে, পয়সাটা অনেকগুলো পার্টে খরচা হতে থাকে। ফলে ওভারঅল কিউমুলেটিভ দেখলে সেই খরচাটা হয়তো বেশি লাগে, কিন্তু ওর এতগুলো পার্ট আছে যে সেটার সেই খরচাটা এর একটা নিচের লেভেলের নিচে নামানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়। সেটা একটা বাস্তব। কিন্তু তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এই দুটো ব্যাপারটা, যে এই খরচার একটা ব্যালেন্স রাখা আর ঠিকঠাক বৈজ্ঞানিক ইনফরমেশন পেশেন্টদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমরা গত 10 বছরে ক্রেডেলের মাধ্যমে চেষ্টা করেছি।